ঘটনা। যাই হোক, ঘটনার মাঝখানে ঘটনা পড়তে পড়তে আরো কিছু এসএমএস চলে এসেছে, সেই এসএমএস গুলো পড়বো। তবে তার আগে আমরা যাব আমাদের সেকেন্ড গেস্টের কাছে, এবং তারও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসবো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, দিস ইজ আরিয়ান ফ্রম মিরপুর, ঢাকা। আসলে কোন ঘটনাটা আগে বলবো? আপনি যেভাবে বলেছেন সেভাবে বলবেন। প্রথমটাই বলবো, জি। পার্সোনালটা। রাইট, তো আমি ঢাকার মিরপুরে থাকি। তো আমরা অ্যারাউন্ড 2003 or 4 ওই সময় আমরা একটা বাসা ভাড়া নিতে যাই। তো যারা মিরপুরকে চিনে তারা জানে যে মিরপুরে আসলে বাসা ভাড়া পাওয়া সো টাফ। তো আমরা ওই রুমটা পাইছিলাম, বাসাটা পাইছিলাম খালি অবস্থায়, অর্থাৎ ওখানে কোনো ভাড়াটিয়া ছিল না। তো আমরা বাসাটা যখন ভাড়া নেই তখন আশেপাশের যারা পাড়া প্রতিবেশী ছিল তারা এক্সকিউজ দেখাইছে যে বাড়িটা ভালো না, হ্যান তেন। তো আমরা খুব একটা কেয়ার করি নাই, তো বাড়িটাতে উঠি। তো তারপর দু একদিন মোটামুটি কেটে যায়। তারপরে আস্তে আস্তে কিছু হিন্টস পাওয়া যায়, যেমন রাত্রেবেলায় উদ্ভট কিছু শব্দ হতে থাকে। তো আমি রাত জেগে পড়াশোনা করি। তো একদিন রাত্রে পড়াশোনা ফাঁকে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি, যখন গেটটা খোলার সময় মনে হলো যে কেউ ভেজা জুতো পায়ে দিয়ে আমার রুমের সামনে যেয়ে হেঁটে চলে গেল। তো আমি পেছনে পেছনে বের হলাম, কারণ আমার ধারণা ছিল যে কোনো চোর হতে পারে। তাই পেছন পেছন বের হয়ে কাঁঠাল গাছ পর্যন্ত, একটা কাঁঠাল গাছ ছিল ঘরের ভিতরে, কাঁঠাল গাছটা পর্যন্ত তাকে ফলো করলাম। কিন্তু আমি যে দেখলাম যে সেখানে কিছু নাই। তো যাক, আমি ঘরে এসে শুয়ে পড়লাম। তো এরপরে আমার ছোট ভাই, ঘটনার কয়েকদিন পরে, সে একদিন হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে কি মানে সে দেখে যে তার মানে বুকের উপর কেউ একজন এরকম কালো একটা জিনিস, যার শুধু চোখগুলো বোঝা যাচ্ছে, এবং সে চোখগুলো টকটকে লাল এবং জিনিসটা অনেকটা ট্রান্সপারেন্ট। তো সে বসে আছে এবং সে তাকে হুমকি দিচ্ছে যে চলে যা, না হলে তোদের অনেক ক্ষতি হবে। তো সে সবার সাথে জিনিসটা শেয়ার করে, তারপরেও সবাই খুব একটা কেয়ার করে নাই। তো এরপর একটা বড় ঘটনা ঘটে, সেটা হলো যে আমার এক ছোট ভাই, যে খুব ছোট, অ্যারাউন্ড তখন তার বয়স 3 কি 4 মাস। তো সে একদিন রাত্রে ঘুমানোর পরে সকালে উঠে আম্মু চিল্লাচিল্লিতে আমরা সবাই ঘরে যাই, যা দেখি যে তার পুরো শরীরের মধ্যে নখের আঁচড়ের দাগ, এবং সেটা খুবই মারাত্মক অবস্থা ছিল। এবং সবাই তখন একটা ধারণা করে নিল যে এটা মানে অশরীরী কিছু দ্বারাই করা সম্ভব। তো আমি আসলে ওই সময় একটু মানে ইয়ে হয়ে যাই, রাগারাগি করি এবং গালাগালিও করে ধরতে গেলে ওই জিনিসটাকে, যে হ্যান ত্যান ছোট বাচ্চার উপর এখানে এরকম করতেছে। তো যাই হোক, তো সেই রাত্রে যখন আমি ঘুমাই, হঠাৎ করে আমার খুব অস্বস্তি ফিল হয়, এবং আমি চোখ খুলে দেখি যে সেই জিনিসটা, ওই যেরকম আমার ছোট ভাইটা বর্ণনা দিছিল, সেম একটা জিনিস আমার বুকের উপরে বসা, এবং সে আমার গলা চাপার চেষ্টা করতেছে, এবং আমার গলা প্রচন্ড যে চাপতেছে, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। তো আমি এই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করি। তো আয়াতুল কুরসি পড়া শেষ হলে জিনিসটা আমাকে ছেড়ে দেয়, কিন্তু আমার গলার মধ্যে একটা স্পট বসে যায়, যেটা আমি পরের দিন সকালে সবাইকে দেখাইছি, এবং সবাই দেখছে যে হ্যাঁ, মোটা মোটা বেশ মানে অতিমানবীয় কিছু দাগ আমার গলার মধ্যে পাওয়া গেছে। এবং এইখানেই শেষ না, এরপর আমার ফুপু এবং আমার ছোট চাচুর সাথে ওই ঘটনাগুলো পরে রিপিট হয়েছে। সেম ঘটনা দেখা গেছে যে গলার মধ্যে পাড়া দিচ্ছে অথবা গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। তো সবচেয়ে যে স্যাড জিনিসটা হয়েছে সেটা হলো আমার দাদির সাথে হয়েছে। তো একদিন দুপুরবেলা এক্সকিউজ মি, একদিন দুপুরবেলা দাদি ওয়াশরুমে গেছে। তো অনেকক্ষণ হওয়ার পর আমার বড় বোন আমাকে বলতেছে, কি রে দাদি গেল এতক্ষণ পরে, এখন ফিরে আসতেছে না কেন? আমি বললাম হয়তো সময় লাগতেছে, আসবে। তো এমন সময় ফুপু গোসল করতে যাওয়ার সময় তো শুনলো যে দাদি এখানে গোং আছে, মর্নিং করতেছে। তো ফুপু আমাদেরকে ডাক দিল, দেখে যা আমার জানি কি হয়েছে। তো আমরা সবাই দৌড়ায় গেলাম, দৌড়ায় যায় অনেক ডাকাডাকি করলাম, সে কোনো সারা শব্দ করতেছে না। তো ওয়াশরুমের উপরে একটা ছোট গ্যাপ ছিল, আমি ওই গ্যাপটা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর আমি মানে দেখলাম যে দাদি উপর হয়ে পড়ে রয়েছে, এবং তার মাথা ফাইটা গেছে। টোটালি সে আনকনসিয়াস, কিন্তু একটা মানে ব্যথার একটা শব্দ সে করতেছে। তো গেটের ভাঙা তাকে বাইর করা হইলো। কিছুক্ষণ মাথায় পানি টানি দেওয়ার পর, ডাক্তার দেখানোর পর তার সেন্স আসলো। তখন যখন তাকে জিজ্ঞেস করা হইলো, সে বলল যে কেউ তাকে প্রচন্ড জোরে পিছন দিক থেকে ধাক্কা দিছে, এবং সেটার বেগ সামলাইতে না পেরে সেভাবে পড়ে গেছিল। এবং এই ঘটনার পর থেকে দাদি প্রায় প্রতিদিনই দেখা যেত 2 বার 3 বার ওই জিনিসটাকে দেখতো, এবং চিলাচিলি করতো, কখনো রাত্রে কখনো দিনের বেলায়, যে ওই যে আসতেছে, আবার আমাকে মেরে ফেলবো বলতেছে, আমাকে আবার মারতে আসতেছে, এরকম এরকম কথা বলতো। তো ওই যে আঘাতটা, ওই আঘাতটাতেই দাদি ব্রেন স্ট্রোক করে, এবং দাদি এরপরে 15-20 দিন পরে প্রবাবলি দাদি মারা যায়। তো যেদিন দাদি মারা যায় দিনের বেলা। তো সেদিন রাত্রেবেলা আমি একবার ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠছি, তখন আমি খেয়াল করলাম যে ওই ঠিক কাঁঠাল গাছটার গোড়ায় মানে কিছু একটা বৈশা হয়েছে। এবং আমি যখন একটু ক্লোজলি খেয়াল করলাম, তখন দেখলাম যে সেই জিনিসটা বসে রয়েছে, এবং সে বিকট শব্দে হাসতেছে। তো আমি মানে একটু সামনে যাব পিছনে যাবো এরকম যখন দ্বিধান্বিত, তখন দেখলাম যে আব্বু বাইরে আসছে। তা আব্বু আয়সা বলে, কি রে তুই কি করিস? তখন আমি তাকে বললাম, তখন আব্বু বলে, হ্যাঁ আমিও শুনছি। কিন্তু যখন আব্বু আসলো তখন আর ওই জিনিসটাকে আর দেখা গেল না। তো যাকে এরপর কয়েকদিন মোটামুটি শান্তিতে কেটে গেছে। তারপর একদিন আমি কাঁঠাল গাছটাতে উঠতে গেছি, এমন সময় আমার মনে হলো যে কেউ প্রচন্ড জোরে আমার পাটা ধরে নিচে থেকে টান দিছে, এবং আমি পড়ে যাই। লাকিলি খুব একটা হার্ট হই নাই। তো ফাইনালি আমরা চিন্তা করলাম যে এভাবে তো আর হয় না। তো আমরা আমাদের এলাকার মসজিদের যে খতিব সাহেব হুজুর, ওনার কাছে বিষয়টা বলার পর উনি একদিন বাসায় আসলেন। আয়সা উনি বললেন যে ঘর বন্ধ করে দিতে হবে, এখানে ঘরের খারাপ জিনিসের একটা প্রভাব আছে। তো
তো সবচেয়ে একটা অদ্ভুত একটা জিনিস যে আমাদের যে ঘরে যে বাড়িওয়ালা ছিল তারা এই জিনিসটাতে খুব আপত্তি করলো যে না এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তো ফাইনালি আমরা করতে পারলাম না। তো এই ঘটনার পরে দেখা গেল যে ওই জিনিসটা তখন আরো ঘন ঘন আমাদের বিরক্ত করা শুরু করলো, মানে ফিজিক্যালি বা স্বপ্নের মধ্যে আইসা বা সরাসরি দেখানো হ্যান ত্যান। তো ফাইনালি আমরা সহ্য না করতে পেরে ওই ঘরটা সেরা চলে আসছি, এবং এখনো পর্যন্ত স্টিল নাও ওই বাসায় আপনার কোনো মানে এই ভাড়াটিয়া বেশি দিন টিকতে পারে না, 1 মাস 1.5 মাস 10 দিনও হয়েছে, এরকমও হয় যে দেখা যায় যে চলে আসে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ঘটনাটা হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা কারণে একটা লোক মারা যায়। তো মারা যাওয়ার পর ওনার লাশটাকে প্রথমে দাফন করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কোনো একটা কারণে লাশটাকে আবার তোলার প্রয়োজন মনে হয়। তো সেই ক্ষেত্রে ওনারা লাশটাকে তোলার পর লাশটাকে পোস্টমর্টম করে লাশটাকে আবার দেন কবর দিয়ে ফেলে। তো আমি ঘটনাটা তার কাছ থেকে শুনছি, উনি একজন রিক্সা চালক। তো সে আমাদের এখানে রাত্রেবেলা রিক্সা চালায়। নরমালি সে দিনের বেলা ডাক পিয়নের কাজ করে এবং রাত্রেবেলা সে রিক্সা চালায়, কারণ রাত্রেবেলা রিক্সা চালায় অনেক ভাড়া পাওয়া যায়। তো এবার ঈদে যখন আমি বাড়িতে যাই, যাওয়ার পর আমাদের বাড়িটা স্টেশনের পাশেই ঠিক। তো আমি যখন বাড়িতে যাই ঈদে, তো কারেন্ট চলে যাওয়ার পর আমি স্টেশনে যাই, গিয়ে আমি মুরব্বী লোকটাকে দেখি। তো আমি অনেকটা কৌতূহলবশত আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে? উনি বলছে যে আমি তো রাত্রেবেলা রিক্সা চালাই, আমি এরকম অনেক ছোটখাটো অনেক ঘটনা দেখি, কিন্তু একটা ঘটনা দেখে আমি খুব ভয় পাইছিলাম। আমি বললাম যে কোন ঘটনা এটা? উনি বললো যে এরকম এরকম লোক একটা মারা গেছিল এখানে। তো আমি একদিন রাত্রেবেলা এখানে সেটাও ঈদের সিজনে ছিল, তো অনেক রাত্রেবেলা সে রিক্সা নিয়ে আসে যাত্রীর জন্য। তো আনফরচুনেটলি সে এখানে কোনো যাত্রী পায় নাই। তো সে রাত্রেবেলা প্রায় 2টা-2:30টার দিকে উনি বাসার দিকে ব্যাক করে। তো ওনার বাসাটা যেখানে মানে রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে, তো এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই। তো উনি যখন ওই রাস্তাটার ভিতরে ঢুকে, তো ঢুকার পর যেখানে ঘটনাটা ঘটছে এর 4-5 মিনিট আগে উনি প্রচন্ড রকমের বাতাস, মানে যেখানে খুব প্রচন্ড পরিমাণে বাতাস, যে দেখতেছে যে উনি ওনার রিক্সাটা সহ ফালাই দিতেছে। তো উনি ভাবতেছে যে বাতাস আসতেই পারে, কারণ দক্ষিণ সাইড পুরোটাই খালি, মানে দক্ষিণ সাইড ইন্ডিয়ার বর্ডার, পাহাড় টাহাড় আছে অনেক কিছু। তো উনি নর্মালি জিনিসটাকে কোনো কেয়ার করেনি। তো উনি একটু পরেই 1-2 মিনিট যাওয়ার পর যখন রিক্সা চালাচ্ছে, তো 1-2 মিনিট যাওয়ার পর উনি দেখতেছে যে একটা সাদা পাঞ্জাবি পরা লোক রাস্তার মাঝখানে দাঁড়া রয়েছে। তো এটার পাশে ছিল একটা কি বলবো যে আপনার ব্রেড বেকারি। তো বেকারিটা উনি ভাবছে যে বেকারির কোনো লোক মনে হয় যে এখানে দাঁড়ায় রয়েছে। তো উনি যখন রিক্সা চালাচ্ছে দেখতেছে যে লোকটা আগে যে ডিস্টেন্সে দেখছিল ঠিক সেম ডিস্টেন্সেই লোকটাকে আবার দেখা যাচ্ছে। তো উনি মোটামুটি কিছু একটা গ্যাস করতে পারছে। তো উনি আল্লাহর নামটা নিয়ে উনি রিক্সা চালাচ্ছে, কারণ উনি এরকম দেখতে দেখতে অভ্যস্ত আছে। উনি ভাবছে যে ঘটনাটা ছোটখাটো ঘটনা, কোনো ভয় পাইলেই তো ভয়। তো উনি যখন সামনে যায়, মানে রাস্তাটা এমন একটা পজিশন আছে যেন আপনার একটা পুকুরের পশ্চিম সাইডের যে পুকুর যে পাড়টা থাকে, এই পাড়টাতেই আপনার রাস্তাটা এই পাড়টার উপর দিয়ে গেছে। তো ঠিক পাড়ের পাশেই হচ্ছে কবরস্থানটা, একদম রাস্তার সাথে লাগানো। উনি দেখতেছে যে একটা লাশ ঠিক রাস্তার মাঝখানে মাঝ বরাবর করে শোয়ানো। তো উনি জিনিসটা দেখে উনি কোনো ভয় পায়নি, কারণ এরকম উনি আগে অনেক দেখছে। তো উনি যখন রিক্সার প্যাডেলটা ঘোরাচ্ছে দেখতেছে যে লাশটা ঠিক সামনের দিকে এগোচ্ছে। তো এক পর্যায়ে উনি রিক্সা ঘোরাচ্ছে, বাট লাশটাও সামনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে মানে লাশটা সামনের দিকে যাচ্ছে মিন্স হচ্ছে দূরে সরে যাচ্ছে, হ্যাঁ দূরে তাই তো? সরে যাচ্ছে। লাশটা দূরে, মানে উনি কোনোভাবে এটাকে ক্রস করতে পারছে না। তো উনি এক পর্যায়ে লাশটা হঠাৎ করে দাঁড়ায় যায়। তো দাঁড়ায় যাওয়ার পর উনি জিনিসটা দেখে মানে খুবই ভয় পাইছে, কারণ এরকম ভয় আর কোনো সময় উনি পায় নাই, কারণ উনি ছোটখাটো অনেক জিনিসে দেখছে। বাট এই জিনিসটা দেখে উনি ভয় পেয়ে উনি কি করছে, রিক্সাটা ফালাই দিয়ে উনি ঠিক যে ধান ক্ষেত ছিল ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়ে আমাদের এখানে যে একটা গ্যাস ফিল আছে শালদা গ্যাস ক্ষেত্র, সেই ওইখানে গিয়ে ওঠে। তো উঠার পর উনি রিক্সাটা ফালাই চলে গেছে। তো সকালবেলায় যখন আমাদের এখানে যারা সকালবেলা চলাচল করে যাতায়াত করে, তো ওনারা আসেও লাশটাকে ঠিক সেম পজিশনে দেখছে। তো ঠিক 3-4 দিন ধরে লাশটা এই পজিশনে ছিল। তো এই পজিশন ছিল বলতে যে লাশটাকে দিনের বেলা কবর দেওয়া হয়, রাত্রেবেলা আবার ঠিকই রাস্তার উপর তুলে ফেলে, রাস্তার উপরে পাওয়া যায় আর কি লাশটাকে। তো সেই ক্ষেত্রে লাশটাকে পরে আমাদের এলাকায় যারা হুজুর টুজুর ছিল তারা সবাই মিলে ডিসিশন নিল যে লাশটাকে আবার পুনরায় জানাজা দেওয়া হবে, গোসল টোসল করে জানাজা দিয়ে পুনরায় আবার দাফন করা হয়েছিল আর কি করে। তো এরপর থেকে আর এই ধরনের কোনো প্রবলেম মানে উনিও শুনে নাই, আমাকে আর বলেন নাই যে এরকম কোনো প্রবলেম হয়েছে কি হয়।